শুভ নববর্ষ। দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ের সঙ্গে আছি আমি, হাসান মাহমুদ। দর্শক, আলোচনার সুবিধার্থে সংবাদের কিছুটা শিরোনাম জানিয়ে রাখতে চাই। আজকের সংবাদগুলোর মধ্যে রয়েছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, প্রতিপাদ্যে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল, আকাশ রাঙিয়ে মুগ্ধতা ছড়ালো ড্রোন শো, মানুষের ঢলে সুরের মূর্ছনায় মানিক মিয়া এভিনিউ হয়ে উঠেছে বৈশাখ অভিযাত্রার অনন্য প্রতীক। এছাড়াও বৈশাখের দিনভর নানা আয়োজন ছিল বিভিন্ন স্থানে। দর্শককে বৈশাখ নিয়ে আমরা আজকে আলোচনাটা রাখব এবং আমরা এই জন্য আমন্ত্রণ জানিয়েছি তিনজন অতিথিকে। আমার ডানে রয়েছেন কবি মোহন রায়, সভাপতি জাতীয় কবিতা পরিষদ। বায়ে রয়েছেন জাহানারা পারভিন, কবি ও সাংবাদিক, এবং সবশেষ রয়েছেন AFM মনিরুজ্জামান শিপু, চিত্রশিল্পী এবং তিনি শিক্ষকও। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। শুরু করতে চাই, একটি নতুন বছরে আমরা পদার্পণ করেছি, আমরা পা দিয়েছি এবং পেছনের জীর্ণতাকে ফেলে আমরা নতুনের আবাহনে যুক্ত হয়েছি। আমি কবি মোহন রায়, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে কেমন কাটলো বা কেমন দেখলেন নববর্ষকে, কি আঙ্গিকে আপনার চিত্রিত করলেন? আমি আসলে মোহন রায় নই, আমি মোহন রায়হান, দুঃখিত, কবি মোহন রায়হান। আমি আজ ভোর থেকেই বাঙালির হাজার বছরের সার্বজনীন অসাম্প্রদায়িক প্রাণের উৎসব বাংলা নববর্ষ উৎসবে ছিলাম এবং আমি দেখেছি হাজার হাজার মানুষ, নরনারী, শিশু রং বেরঙের পোশাক সজ্জিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রাণের আবেগে নদীর ঢেউয়ের মতন আছড়ে পড়েছে, রাস্তায় আছড়ে পড়েছে তাদের প্রাণের আনন্দে। বিশেষ করে এবার ভিন্ন আঙ্গিকে একটি ব্যাপার ছিল যে দেশের বিশেষ পরিস্থিতিতে কিছু মহল বাঙালির যে প্রাণের উৎসব, এই উৎসবকে বন্ধ করে দেওয়ার জন্য নানা ধরনের অপপ্রচার চালিয়েছিল। বাঙালির একটি বিষয় আছে যে বাঙালি যেখানে কোনো বাধা পায়, কোনো প্রতিবন্ধকতা সামনে পড়ে, তখনই বাঙালি তার প্রাণের আবেগ উছলে পড়ে। সেই কারণে এবার পয়লা বৈশাখের যে উৎসব, সেই উৎসব অনেকটা বর্ণিল ছিল, অনেকটা প্রাণবন্ত ছিল, অনেকটা স্বতঃস্ফূর্ত ছিল, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা বেশি ছিল। এবং আপনি যেটা বলছিলেন যে বাধাহীনভাবে একটা ফ্যাসিবাদের পতনের পরে সেই আঙ্গিকটা একটু ভিন্ন ছিল, তাই তো? হ্যাঁ, ফ্যাসিবাদ মুক্তির পরে মানুষ এই পতিত ফ্যাসিবাদের এই 15 বছরে মানুষের কথা বলার অধিকার ছিল না, মানুষের মত প্রকাশের অধিকার ছিল না, সবকিছু একটা নিয়ন্ত্রণের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে ছিল। তো মানুষ সেই শৃঙ্খল মুক্তির পরে স্বাভাবিকভাবেই মানুষের প্রাণের আবেগ উছলে পড়েছিল, মানুষ স্বতঃস্ফূর্ত ছিল। ধন্যবাদ মোহন রায়হান। আমি একটু জানতে চাই জনাব মনিরুজ্জামান শিপু, আপনি তো একজন চিত্রশিল্পী এবং আপনি শুরুর দিককার একজন মানুষ যিনি কিনা এই যে শোভাযাত্রার বিষয়টার সাথে যুক্ত ছিলেন। আপনার কাছে কেমন মনে হয়েছে যেটি বললেন মোহন রায়হান, যে মানে পরবর্তী সময়ে এক ধরনের বাধাহীন বৈশাখ, আপনার কাছে কি সেটা মনে হয়েছে? হ্যাঁ, এইবারের শোভাযাত্রাটা অনেক দিন পরে একটা বিশেষ ধরনের শোভাযাত্রা হয়েছে। কারণ মাঝে এই যে স্বৈরাচারের শাসনের আমলে আস্তে আস্তে শোভাযাত্রাটা এমন হয়ে উঠেছিল, বিশেষ করে চারুকলার শোভাযাত্রাটা, ঢাকা চারুকলার, মানে পুলিশ প্রহরায় চারুকলার সামনেই দাঁড়িয়ে থাকতে হতো, এরকম একটা পর্যায়ে চলে গিয়েছিল। সেখান থেকে বের হয়ে এবার মানে স্বাধীনতার অনুভূতিটা
মানে অনুভব করা গেছে এইবারের শোভাযাত্রাতে। জি, ধন্যবাদ। আমি একটু জাহানারা পারবেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে দিনভর কেমন কাটলো এই যে নতুন যে বৈশাখের আবাহন এবং নানান মহলে নানান আলোচনাও ছিল এই বৈশাখকে ঘিরে। আপনার কাছে ওভারঅল মানে সব মিলিয়ে কেমন মনে হয়েছে এবারের বৈশাখটি? ভিন্ন কিছু পেয়েছেন? আসলে এই বৈশাখ কিন্তু আলাদা। আপনি যদি নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে বা 5 আগস্টের পরের যে রাজনৈতিক পট পরিবর্তন বা ফ্যাসিবাদের চলে যাওয়ার পরের এই বাংলাদেশ খুবই আলাদা। আমরা অনেকগুলো বছর কিন্তু দেখেছি পয়লা বৈশাখ, মঙ্গল শোভা উদযাপনের বিষয়টা, বাট এই 5 তারিখের পরে, গত বছরের 5 আগস্টের পরে এই যে বৈশাখ আসলেই আলাদা, একদমই। এটা মানে বড় একটা, এই বাংলাদেশের অনেক বড় একটা জনগোষ্ঠী, তারা কিন্তু এক ধরনের মুক্ত মানে বাতাসে কিন্তু এই বৈশাখ উদযাপন করেছে। সেই দিক থেকে কিন্তু এই বছরের নববর্ষটা কিন্তু আলাদা আমার মনে হয়েছে। কারণ আমরা যদি স্বাধীনতার কথা বলি, মত প্রকাশের কথা বলি, মুক্ত চিন্তার কথা বলি বা উচ্ছ্বাসের সঙ্গে, একটা বড় জনগোষ্ঠী কিন্তু খুব উচ্ছ্বাসের সঙ্গে করেছে। এবং আমি বলবো কি, অধিকাংশ মানুষই কিন্তু যারা এই যে বিপ্লবের সঙ্গে ছিল, এই পুরো জনগোষ্ঠীটাকে আমি বড় বলছি, তো তাদের জন্য কিন্তু এটা একটা নতুন উদযাপন। এই নতুন বছর কিন্তু আসলেই নতুন বছর সেই দিক থেকে, মানে এই বছরের মধ্য দিয়ে আমরা একটা নতুন অভিযাত্রায় যুক্ত হচ্ছে বাংলাদেশ। নতুন একটা অভিযাত্রার দিকে, নতুন রাজনৈতিক বলেন, কালচারাল বলেন, একটি নতুন বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছে। সেই পরিবর্তন তো অনেক রকম, বাট নতুন বছর এবং এই শুরুটা আমার কাছে মনে হচ্ছে দুটো মিলে গেছে আসলে। ধন্যবাদ আপনাদের তিনজনকে। ধন্যবাদ। আমি কবি মোহন রায়হান, আপনার কাছে একটু যেতে চাই যে এই যে পহেলা বৈশাখ বাঙালিয়ানার ভেতরে বাঙালি কৃষ্টিতে এসে হাজির হলো, সম্রাট আকবর থেকে যদি আমরা ধরি, সেই যে আশা, তারপরে আমরা দেখেছি যে নানা বাঁক পেরিয়ে এই বৈশাখ যখন সামনের দিকে এগিয়ে চলছিল, তখন নানা সময় কিন্তু বিভিন্ন গোষ্ঠী এটিকে নিয়ে বিভিন্ন ধরনের প্রচার কিংবা অপপ্রচার, যেটাই বলি, সেটা করেছে। কিন্তু আসলে এই বৈশাখটা তো বাঙালির ঐতিহ্যের সাথে জড়িত। সেইখানে এসে এই আলোচনাগুলো কেন আসলে প্রাধান্য পেয়েছিল? কেন একটা গোষ্ঠী বা একটা শ্রেণী এটাকে ধর্মীয় নানান জায়গা থেকে এটিকে অন্য একটা রূপ দেওয়ার চেষ্টা করেছিল? বা আপনার কাছে কি মনে হয়, আমরা যদি ধরি যে কবি এবং লেখকদের নানান কবিতায়, লেখায়, সেই কবি মুকুন্দ রাম থেকে যদি ধরি, যে বৈশাখের বর্ণনা এসেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের এসেছে এবং আমাদের যে জাতীয় কবি নজরুল ইসলামের কবিতায়ও এসেছে, আপনি যদি একটু বলেন সেই ধারাবাহিকতাটা, যে কেন এটি অন্যদের চক্ষুশূল হতে থাকলো? আসলে বাংলা বর্ষের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। বাংলা নববর্ষ আসলে একটি অসাম্প্রদায়িক সার্বজনীন উৎসব। বাঙালির হাজার বছরের ইতিহাস, কৃষ্টি, ঐতিহ্য এবং অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। কিন্তু একটি গোষ্ঠী একে অনইসলামিক কিংবা বিদেশি সংস্কৃতি বলে চালানোর চেষ্টা করছে। তারা একটা সাম্প্রদায়িক মতাদর্শকে সাংস্কৃতিক চেতনার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা আসলে বিভ্রান্ত এবং অপব্যাখ্যা এবং ধর্মীয় অপব্যাখ্যা এটা। কারণ এই বাংলা নববর্ষের প্রবর্তন করেছিলেন মোগল সম্রাট আকবর, যিনি স্বয়ং মুসলমান ছিলেন। তো এটা কেন এই বাংলা নববর্ষের প্রচলন উনি করেন, এটা সবাই জানে। এটা সেই সময়ের কৃষি এবং খাজনা ব্যবস্থাপনার সহজীকরণ করার জন্য এটা সম্রাট আকবর প্রচলন করেছিলেন। 1556 খ্রিস্টাব্দের 10ই মার্চ এটা শুরু হয়। কিন্তু সম্রাট আকবরের সিংহাসন আরোহণের পরে এটা 5ই নভেম্বর 1956, 5ই নভেম্বর এই বাংলা নববর্ষ গণনা শুরু হয়। এটাকে শুরুতে ফসলি সন হিসেবে উল্লেখ করা হয়, পরবর্তীতে যেটা বঙ্গাব্দ বলা হয় এবং তারপরে যেটা বাংলা নববর্ষ বলে খ্যাতি পায়। হ্যাঁ, এবং
যে হিজরি সাল, হ্যাঁ 992-তে সেটা চালু হয়েছে। হিজরি সালের সঙ্গে বাংলার যে কৃষকদের যে ফসল উৎপাদন বা কৃষকরা খাজনা দিত কোথা থেকে, তখন তো কৃষিজীবী সমাজ তাদের ফসল থেকে, তাদের উৎপাদিত ফসল বিক্রি করে তারা খাজনা পরিশোধ করত। তো সেটার সাথে হিজরি সনের সাথে এটা খাপ খেত না, যার কারণে এটা পহেলা বৈশাখ বাংলা নববর্ষ থেকে এটা শুরু হয়। এবং আমরা জানি যে তখন আমরা ছোটবেলায় যখন বাবার হাত ধরে, চাচাদের হাত ধরে বিভিন্ন হাটে বা শহরে আমরা দোকানে যেতাম, তারা সেই সমস্ত দোকানে হাল খাতার আয়োজন করতো, মিষ্টিমুখ করাতো আমাদের চৈত্র সংক্রান্তি। হ্যাঁ, তো তখন এটা আমরা হাল খাতা বুঝিনি, বড় হয়ে বুঝেছি যে মানে তারা যে তাদের যে বাকি বকেয়া ছিল হিসেব নিকেশ, সেই বাকি বকেয়া পরিশোধ করে তার নতুন খাতা খুলতো, হাল করতে, হাল খাতা শুরু করতো আর কি। সেই তাদের হিসাব বিগত বছরের দেনা পাওনা মিটিয়ে নতুন বছরের একটা নতুন বছর শুরু। সেখান থেকে এই বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের উৎসবের শুরু হয়েছে। এর সঙ্গে ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, বাংলাদেশের সব মানুষই এই নববর্ষ বরণকে, এটা আসলে মূলত বাঙালিয়ানার সাথে সম্পৃক্ত, হ্যাঁ তাই তো? এটা একটা বাঙালির একটা সাংস্কৃতিক ঐতিহ্য, নিজস্বতা, একটা নিজস্ব, এবং এটা বাঙালির জাতীয় ঐক্যের একটা প্রতীক। এটি জাতিসত্তার আমাদের একটা পরিচয়, আমাদের আত্মপরিচয় এটা। এবং আমাদের 52-র যে ভাষা আন্দোলনের গর্ব, আমাদের যে মুক্তিযুদ্ধের অহংকার, এবং আমাদের যে এই যে অসাম্প্রদায়িক চেতনা, সেই চেতনার সঙ্গে এই পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ সম্পর্কিত। এটা ধর্মের সঙ্গে কোনো সম্পর্কিত নয়। এটা উদ্দেশ্য প্রণীতভাবে একটা অশুভ শক্তি, একটা অন্ধকারের শক্তি, যারা আমাদের ইতিহাসকে স্বীকার করে না, তারা আমাদের স্বাধীনতাকে স্বীকার করে না, যারা আমাদের যে আমাদের যে জীবন, আমাদের যে ভবিষ্যৎ, তারা এটাকে পিছন দিকে ঠেলে নিতে চায়, একটা অন্ধকারের শক্তি। এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য, যাকে একটা ষড়যন্ত্র বা এটা একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে, একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। কিন্তু পয়লা বৈশাখ অনুষ্ঠানটা সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, এবং সকলের মেলবন্ধন, সকলের মেলবন্ধন। জি সার্বজনীন। আমি একটু জানার পারবেন, আপনার কাছে একটু জানতে চাই যে বাংলা কবিতায় কিন্তু এসেছে এই যেটা যেটা বললেন মোহন রায়হান, যে সাম্প্রদায়িকতার বিপক্ষে গিয়ে বাংলার এই বৈশাখ বরাবরই বাংলাদেশের মানুষ অথবা বাঙালিয়ানাকে সবসময় সম্মিলিত করেছে, এবং সেই বিষয়গুলো কিন্তু আমাদের কবিতা সাহিত্যেও কিন্তু এসেছে বারবার। এবং সেই আমি যতদূর দেখেছি যে কবি মুকুন্দরাম থেকে সম্ভবত বৈশাখ, এবং সবচেয়ে ব্যাপক ছিল রবীন্দ্রনাথ ঠাকুর এসে, এবং আমাদের কবি নজরুল, এবং বিভিন্ন সময় কিন্তু এটাকে বিভিন্নভাবে চিত্রিত হয়েছে। যেমন কবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন মুমুর সুরে দাও উড়ায়, কিংবা আবার নজরুল দেখেছে যে একটু প্রলয়ঙ্করী, ফরুক আহমেদের কবিতায় এসেছে। এই অর্থে যদি আপনি বলেন যে বাংলাদেশের কবিতা সাহিত্যের সাথে বৈশাখ তো এমনি অঙ্গঙ্গিভাবে পড়তো, সেটাকে যেটি তিনি বলছিলেন যে সূক্ষ্ম কোনো কারণে এটার বিরুদ্ধাচরণ বা এটাকে অন্য খাতে নেয়ার সেই প্রভাবটার সাথে আপনি যদি একটু হাসান, যুক্ত করেন। মোহন ভাই যেটা বললেন, কবি মোহন রায়হান বলেছেন যে কিভাবে শুরু হয়েছে সম্রাট আকবরের সময় থেকে খাজনা আদায় বা হিজরি সন থেকে বাংলা সন শুরু করা। তো তার চেয়ে কিন্তু 450 বছরের মতো হয়ে যায়। আর আপনি যেটা বললেন যে বাংলা সাহিত্যের আমরা যারা পুরনো যদি কবিদের দেখি, অনেক আগে থেকেই তারা কিন্তু বৈশাখের কথা বলেছেন, বর্ষবরণের কথা বলেছেন, অনেক কবির কবিতায় আমরা পাবো। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আছে, বিহারীলাল আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর যত ব্যাপকভাবে করেছেন বর্ষবরণ, তিনি শান্তিনিকেতনে উৎসব করেছেন এই বর্ষকে বরণ করার জন্য, যেহেতু ওখানে স্টুডেন্ট ছিল বা স্কুলের,
ওই একটা খুব বড় ধরনের আয়োজনের মাধ্যমে কিন্তু তিনি সেটা বরণ করেছেন। ইভেন নজরুল ইসলামের ইয়েতেও আমরা পাই, ওই কবিতাতেও নতুনের পাই, হ্যাঁ, কেতন ওড়ে কাল তোরা বৈশাখী সব ঝড়। জয়ধ্বনি কর। হ্যাঁ, তো এখন এটা আসলে মোহন ভাই বলেছেন সার্বজনীন। আমরা এই যে গণনা, সাল গণনা শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশেও কতগুলা বছর হয়ে গেছে, বিভিন্ন শাসক এসছে গেছে, কিন্তু সব ধর্মের বা বাংলাভাষী মানুষেরা কিন্তু করছে। আর যেটা হয়েছে, এখন যে প্রশ্নটা উঠেছে আমার কাছে মনে হয় এটা আসলে আপনাকে যদি ভাবেন যে প্রশ্নটা কারা তুলেছে, ছায়ানট যখন 61 সালে যখন এটা সিদ্ধান্ত হয় যে বর্ষবরণের ছায়ানটের উৎসবটা, তখন কিন্তু তারা একটা কালচারাল মুভমেন্টের পার্ট হিসেবে সেটা করেছেন পাকিস্তান আমলে। তারপর ওই যে কবিতা তো আমি রবীন্দ্রনাথের এগুলো বন্ধ করে দেওয়ার এটা বিপরীতে করেছেন, কারণ তখন রবীন্দ্রনাথের যে গান কবিতা বন্ধ, জন্মোৎসব চায়নি সরকার, সেটার প্রতিবাদ হিসেবে ছায়ানট। এবং সেটা করেছে ছায়ানট। এবং তারপর 80-র দশকেও কিন্তু মোহন ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের কিন্তু এটা একটা অন্যতম, হ্যাঁ আমি বলবো সাংস্কৃতিক আন্দোলন, প্রতিবাদ। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের বর্ষবরণের ইতিহাস। শুরু থেকে যদি করি, সাল গণনা থেকে শুরু করে বাঙালি এটাকে আপন করে নিয়েছে, সব ধর্মের সব বাঙালিরা। এখন প্রশ্নটা কারা তুলছে? একটি ধর্মীয় গোষ্ঠী বা যারা এই যে সার্বজনীনতাটাকে মন থেকে কিন্তু তারা কখনো মানেননি, কিন্তু যেহেতু রাষ্ট্রীয়ভাবে এবং বাঙালি মনে প্রাণে উৎসবটা উদযাপন করেছে, আজকে আপনি দেখবেন যে ঘরে ঘরে বাচ্চা বুড়ো সবাই বেরিয়েছে, সবাই তাদের সাধ্যমতো একটু মানে পোশাক পরেছে বৈশাখের, চেষ্টা এবং তারা একটু খাওয়া দাওয়া বা এটা একটা কালচার। হ্যাঁ, কিন্তু যে প্রশ্নটা উঠেছে, তারা কিন্তু এই কালচারটাকে কখনো মেনে নেয়নি এবং তারাই তুলেছে। এবং যেটা আমার মনে হয় পড়াশোনার একটু যদি সচেতন হয় মানুষ, যেহেতু একটা বড় একটা সার্বজনীন উৎসবের উপর আঘাত আসতে শুরু করবে যদি আমরা এই প্রশ্নগুলো প্রশ্রয় দেই বা প্রশ্নগুলো নিয়ে ইয়ে করি। মানে আপনি বলছেন প্রচুর পড়াশোনা করলে আসলে এটা অবশ্যই যে পরিষ্কার হবে। মানুষগুলা আমরা যারা বাঙালি এটা উদযাপন করছি, আমরা যেটাকে এত বড় একটা ট্র্যাডিশন, তারা যদি একটু সচেতন হয় তারা জানবেন যে এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, এটা একটা সংস্কৃতি এবং ধর্ম আলাদা বিষয়। আরবের কথা যদি আপনি বলেন, সেখানে কিন্তু ধর্ম আছে, আরবের নিজস্ব কিছু রিচুয়াল আছে, কালচার আছে। সেই কালচার যে বেদুইন সমাজে সেটা কিন্তু তারা পালন করে একেবারে সেই রকম হ্যাঁ, আমাদের তারা সেই মরুভূমিতে কিছু দেখবেন উটের সাথে নাচানাচি করে বা তাদের নিজস্ব কিছু পোশাক আছে, সেটা কিন্তু ধর্মীয় পোশাক না, কিন্তু সেটা বহাল আছে। তাহলে তাদের উৎসব। হ্যাঁ, তারা তাদের পূর্বপুরুষের যে কৃষ্টি সে অনুসারে সেটা তারা করছেন, তাহলে আমরা কেন করতে পারবো না? আর আমাদেরটা এটা তো চমৎকার একটা কথা বলেছেন, যে নিজস্ব একটা বেদুইন একটু যদি সমাজের আমরা সচেতন হই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে যারা প্রশ্নটা তুলছেন, মোহন ভাই বলেছেন প্রশ্নটা কেন করছেন, তাদের উদ্দেশ্যটা কি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। হয়তো পরিষ্কার হয়ে যাবে। আমি এবার একটু একই রকম আপনাকেও জনাব শিপু, আপনাকেও বলছি প্রায় কাছাকাছি যেই আলোচনাটা আমরা এখন শুরু করেছি, সেই জায়গাটাতে যদি বলি যে শোভাযাত্রার কথা, যেহেতু আপনি একজন চিত্রশিল্পী এবং আপনি এটার সাথে যুক্ত ছিলেন ছাত্রাবস্থায়, এবং যদি বলি এইভাবে যে আপনারাও কিন্তু নানান সময়ে এটা শিকার হয়েছেন যে আপনারা যখন বিভিন্ন শোভাযাত্রায় বিভিন্ন উপকরণ নিয়ে বের হতেন, তখন এটা নিয়েও অনেক ধরনের প্রচার ছিল, এগুলো এই ধরনের আকৃতি কেন নেওয়া হচ্ছে বা এটা পক্ষে বিপক্ষে, নিশ্চয়ই আপনি এগুলো শুনেছেন এবং দেখেছেনও। আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো একেবারে প্রথম দিককার বাংলাদেশে যে শোভাযাত্রার যে চারুকলা থেকে বের হয় যে শোভাযাত্রা, সেটার প্রথম দিককার একজন মানুষ, আপনি যদি শুরুটা একটু আমাদেরকে একটু বলেন। আচ্ছা, যশোর থেকে আপনি বলছিলেন যে যশোর থেকে শুরু করে যে আপনি ঢাকা পর্যন্ত, সেই পুরো গল্পটা আমরা একটু শুনবো। জি, আমার জন্ম যশোরে। তো যশোরে তো 1985 সালে প্রথম শোভাযাত্রা শুরু হয়। মাহবুব জামাল শামীম, হিরণময় চন্দ, হ্যাঁ, এবং অন্যান্য শিল্পীরা, তারা সবাই মিলে এটা শুরু করেন। তো তারও আগে 80-র দশকেই 82-83 সাল হবে, আমি ক্লাস 8-9-এ পড়ি, তখন যে শামীম ভাইয়ের কথা বলছিলাম, উনি চারুকলায় পড়তেন এবং ছুটিতে যশোরে আসতেন। তো তার সাথে ঘুরে ঘুরে ছবি আঁকতাম। তো তখন আমার মনে আছে, বিশেষ করে ঈদের দিনের কথা একদিন মনে আছে, ঈদের ছুটিতে এসে আমার বাসায় আসছে, তারপরে তার সাথে আমি তার বাসায় যাচ্ছি রেল লাইন ধরে হেঁটে। তো উনি তখন বলছিলেন যে, মনি, আমাদের বাংলাদেশে সব ধর্মের একটা উৎসব থাকা দরকার, যেটা একদিনে যে কোনো ধর্মের মানুষ পালন করবে, সব ধরনের মানুষ পালন করতে পারে। হ্যাঁ, সেরকম একটা দরকার, এবং সেটা আমাদের বৈশাখের নববর্ষের প্রথম দিন হতে পারে। সেদিন আমরা শোভাযাত্রা বের করব, হ্যাঁ, সেদিন সবার বাসায় রান্না হবে, সবাই নতুন কাপড় পরবে,
হ্যাঁ, সারা বাংলাদেশে উৎসব হবে, এরকম গল্প উনি করতেন। আসলে তখন তিনি চারুকলায় পড়তেন এবং বাফাতে নাচ শিখতেন। সেখানে তার একটা বন্ধু ছিল সাজু ভাই, শিল্পকলা একাডেমিতে নাচ করেন, নৃত্যশিল্পী। তারা দুজনে মিলে এই বিষয় নিয়ে গল্প করতেন এবং তারা এই প্ল্যানটা তারা কয়েক বছর ধরে করতে থাকেন। এবং 85 সালে প্রথম যশোরে আমাদের চারুপীঠ আর্ট স্কুল ছিল, ওইখান থেকে প্রথম একটা শোভাযাত্রা শুরু হয় যশোরে। তারপর থেকে প্রতি বছরেই পয়লা বৈশাখে শোভাযাত্রাটা কন্টিনিউ হতে থাকে এবং আস্তে আস্তে বড় হতে থাকে। সেটা যশোরে। এরপরে আমি 86 সালে চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তখনও ঢাকাতে শুরু হয়নি, কিন্তু শামীম ভাই কিন্তু বলে যে এটা সারা বাংলাদেশে ছড়াতে হবে। চারুকলায় যদি ঢাকা চারুকলায় শুরু হয় তাহলে আরও বেশি করে বাংলাদেশে ছড়ানোটা সহজ হবে। এই জন্য তার একটা প্রচন্ড রকমের ইচ্ছা ছিল এটা ঢাকা চারুকলায় শুরু করতে হবে। মানে যশোরে চলছে, এখন এটা এখানে ঢাকায় শুরু করতে হবে। চমৎকার। তো এরকম অবস্থার মধ্যে আছে, আমি ভর্তি হয়েছি। তো আমি আবার কিন্তু কখনোই এই শোভাযাত্রাতে খুব বেশি রকমভাবে কর্মী বা সংগঠক হিসাবে কোনো দিনই জড়িত ছিলাম না। আমি বলছি যে আমি একজন সাক্ষী। যেমন তার মুখে স্বপ্নের গল্প শুনেছি, শুরু হতে দেখেছি যশোরে, চারুকলায় ভর্তি হলাম, শামীম ভাইয়ের কথাগুলো আমার মনে আছে, শুরু করবে শামীম ভাই। এরপরে 88 সালে আমাদের চারুকলায় একটা ঘটনা ঘটে, আমাদের শিক্ষক সাথে কোনো একটা গন্ডগোল হয় এবং আমরা যে ব্যাচ প্রথম ভর্তি হয় সেই ব্যাচেরই প্রথম শিক্ষক যারা ছিলেন তাদের মধ্যে একজন শিক্ষককে অপদস্থ করে। তারা আমাদের সিনিয়র ভাই ছিলেন। তো এইটা নিয়ে তখন তো আমরা স্টুডেন্ট, আমরা ক্লাসে সবাই মিলে একদম মানে যে স্যারকে বিপ্লবী, হ্যাঁ আমরা বিপ্লবী, তাদের সাথে আমাদের একটা গন্ডগোল শুরু হয়। এরপরে ওই স্যার আমাদের চারুকলার মধ্যে এই মাঠে আম বাগানের ওখানে আমাদেরকে সবাই ডাকেন, বলে তোমরা এদিকে আসো, বলে যে তোমরা এই গন্ডগোল বা এগুলো না করে তোমরা ভালো কিছু করো। আচ্ছা, যদি জিততে হয় ভালো কিছু করে জিততে হবে। তোমরা ওরা যেমন আমাকে দেখিয়ে বলছে, ওরা যেমন যশোরে এই শোভাযাত্রা করে, হ্যাঁ ঘোড়া বানায়, হ্যাঁ মুখোশ বানায়, ওরকম তোমরা কিছু তৈরি করে সামনে জয়নুল আবেদিনের যে জন্মদিন 29শে ডিসেম্বর, মানে কিছুদিন পরে শিল্পচর্চার জন্য, হ্যাঁ আমরা এটা ডিসেম্বর মাসের গল্প বলছি, তো বলছে যে ওই 29শে ডিসেম্বর তো জয়নুল আবেদিনের জন্মদিন, দেখো তো ওই দিন একটা তোমরা এরকম শোভাযাত্রা করতে পারো কিনা, হ্যাঁ করে দেখাও, তাহলে দেখবে যে এটা আরো ভালো হবে। তো সেই উৎসাহে, যেহেতু উনি এই কথা বলছেন, বাংলাদেশে আমাদের যশোরের কথা বলছেন, আমিও খুব উৎসাহী উদাহরণ হিসেবে, হ্যাঁ যে এটা করতে হবে। এই তখন শামীম ভাইও ঢাকায়, তো শামীম ভাইকে আমি বলছি। তারপরে আমাদের ক্লাসে তখন আমি থাকি জিয়া হলে, আর এমনিতে চারুকলার সবাই শাহানাজ হলে থাকতাম, মূল এটা ছিল। কিন্তু কিছু কিছু ছাত্রছাত্রীরা আমরা অন্যান্য হলে সিট পেতে শুরু করেছি, কারণ কেবল বিশ্ববিদ্যালয়ের মানে অংশগ্রহণ করেছে চারুকলা, আগে তো আর্ট কলেজ ছিল, মানে এই বিভাগটা শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো আমার সিট ছিল জিয়া হলে, জিয়া হল তখন নতুন হয়েছে। তো ওই সময় আবার হল বন্ধ ছিল, কোনো ছুটি বা কোনো একটা কিছু হয়েছিল। তো আমরা তো শাহানাজ হলে কাজ করতে পারবো না, কারণ শাহানাজ হলে সেই সিনিয়র ভাইরা আছে, হ্যাঁ তাদের সাথে বিরোধ। তো তখন আমরা করলাম, চলো জিয়া হলে যাই, জিয়া হলের ভিতরে আমরা থাকবো এবং ওখানে কাজ করব, এই যে শোভাযাত্রার কাজ। এবং আমরা ওইগুলো করলাম এবং 29শে ডিসেম্বরে আমরা একটা শোভাযাত্রা বের করেছিলাম, ঘোড়া বানিয়ে, কালার টিউব, পেন্সিল এগুলো বানিয়ে, এবং ইউনিভার্সিটির ভিতর দিয়ে আমরা শোভাযাত্রা করে, শুধু বিশ্ববিদ্যালয়ের ভিতরেই। আচ্ছা, এই সময় আপনারা কোনো বাধার শিকার হয়েছেন? এই যে কোনো বাধার শিকার হয়নি, যে বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন, কোনো বাধার শিকার হয়নি। আলোচনাটা আমরা করছি, আমাদের ক্লাসমেটদের মধ্যে অনেকের শঙ্কা ছিল আমাদের যে কিছু একটা ঘটে যাবে, আমাদের কেউ বাধা দেয় কিনা, হ্যাঁ যে ওই পক্ষ আমাদেরকে মারবে বা কিছু করবে। কিন্তু শোভাযাত্রাটা যখন করে আসলাম, ফেরার পরে তারা আমাদেরকে 200 টাকা দিয়েছিলেন মিষ্টি খাওয়ার জন্য, এবং আমরা খুব খুশি হয়েছিলাম যে স্যার যেটা বলেছেন সেটাই তো হলো, হ্যাঁ যে আমরা এটা করাতে আরো ভালো কিছু হলো। তো এইভাবে প্রথম শোভাযাত্রাটা হয় বৈশাখের, না জয়নুল। এরপরে ওই শোভাযাত্রা আয়োজন করতে করতেই কিন্তু আমরা প্ল্যান করছি যে এবারে তাহলে আমরা যশোরের মতো বৈশাখী শোভাযাত্রা কিন্তু করব, এবং সেটা 89 মানে পরের বছরে 89 এপ্রিলে প্রথম বৈশাখী শোভাযাত্রাটা করি। এবং তখন শুধু আমাদের ক্লাস না, আমাদের পরের একটা ব্যাচ ছিল, আমাদের আগের ব্যাচ ছিল, মানে সব ধরনের সব ব্যাচের ছাত্রছাত্রী, চারুকলার সবাই মিলে একটা জোট হয়ে। কিন্তু একটু কি আপনি মনে করতে পারেন যে তখন এটার আসলে কোনো একেবারে ওই রকম নাম ছিল কিনা, যেটাকে ওই সময়ে প্রথমবার যখন 89 হয় তখন আনন্দ শোভাযাত্রা নাম দিয়ে একটা ব্যানার করা হয়, ব্যানারটা ধরে আমরা
শোভাযাত্রা করি। আমার ব্যক্তিগতভাবে কখনোই, আমরা তো তখন স্টুডেন্ট এবং এখনও আমি ওরকম কোনো একটা ধারণায় বিশ্বাসী, কারণ এই নামটা লিখে ব্যানার লিখে ওই সামনে কিছু মানুষ দাঁড়ায়, হ্যাঁ, ওটা আমরা পছন্দ করতাম না। আমরা এটাতে বিপ্লবী ছিলাম যে কোনো নাম হবে না, কেউ সামনে দাঁড়াবে না, সামনে দাঁড়িয়ে প্রদর্শন করা, এই অর্থে বলছেন যে নিজেকে দেখা এগুলো, হ্যাঁ, হঠাৎ করে কেউ এসে জুড়ে বসলো, এই ধরনের একটা বিষয় আমরা খুব কিছু ছেলে মেয়ে আমরা এটার পক্ষে ছিলাম, কিন্তু আমাদের কথা কাজে লাগেনি। সত্যি সত্যি ব্যানার হয়েছিল, আনন্দ শোভাযাত্রা নাম দেওয়া হয়েছিল এবং সেটা দিয়ে 89 সালে শুরু হয়। এবং আমি যদি মোহন রায়হান আপনার কাছে একটু বলি, পরবর্তীতে তার জায়গা থেকে এর পরের কথা গল্পটা আপনাকে, এরপরে কিন্তু যেটি বলছেন 90-তে স্বৈরাচারের বিরোধী প্রতীক দিয়ে আবার কিন্তু এই শোভাযাত্রায় আবার এই রাজনীতিকরণের দিকে গেল কিনা, মানে আপনি, আমরা পরে দেখেছি যারাই ক্ষমতা এসেছে এটাকে এক ধরনের, উনি যেরকম বললেন যে চারুকলায়, ঢাকাতে চারুকলা থেকে এই বৈশাখের জি আনন্দ শোভাযাত্রা শুরু হয়। আমরা সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে জড়িত। আপনার সম্মিলিত সাংস্কৃতিক জোটের নাম শুনেছেন, জাতীয় কবিতা পরিষদের নাম শুনেছেন, নিশ্চয়ই। এই দুটোরই প্রথম উদ্যোক্তা আমি ছিলাম এবং এটাকে সংগঠিত করেছিলাম। এবং তখন আমাদের চারুকলা আমাদের আড্ডার একটা বিশেষ জায়গা ছিল। চারুকলা সেই সময়তে যারা উল্লেখযোগ্য শিক্ষক যারা ছিলেন, হ্যাঁ, কায়েম চৌধুরী, রফিকুন নবী, সমরজিৎ স্যার, এদের সবার সঙ্গে আমাদের জানাশোনা ছিল, আন্তরিকতা ছিল। সেই সময় যারা সেখানে উল্লেখযোগ্য ছাত্র ছিল, যেরকম মোহাম্মদ ইউনুস, তারপরে আবু সাইদ, নাজভি ইসলাম, জিএদ ছিল আমার ক্লাসমেট বন্ধু, মামুন রিয়াজি, কালাম আকন্দ, জামাল, নেসার, এমনকি আমাদের জুনিয়র শিশির ভট্টাচার্য। আমাদের একটা, আমরা প্রতিদিন চারুকলা যেতাম, চারুকলার মোল্লার চা দোকানে বসে আমরা চা খেতাম। এবং সেই সময় যে যশোর থেকে এখানে ঢাকায় যে চারুকলা ইনস্টিটিউটের ছাত্র উদ্যোগ নিল, সেটাই বলছিলেন, এই সমস্ত মোটিভ তৈরি হলো এবং এই শোভাযাত্রা শুরু হলো, তার সঙ্গে আমরা জড়িত ছিলাম, আমি ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম, একদম প্রথম শোভাযাত্রা থেকে জড়িত। কিন্তু এরপরে এটি আসলে কিভাবে, মানে রাজনীতি, হ্যাঁ, পরবর্তীতে যখন এরশাদ অবৈধভাবে 1982 24শে মার্চ অবৈধভাবে এরশাদ ক্ষমতা দখল করলো, তখন আমরা যখন এরশাদ বিরোধী সামরিক শাসন বিরোধী আন্দোলন শুরু করলাম, সেই সময় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করলাম আমরা। তখন আপনারা জানেন যে পৃথিবীর সব দেশের সব আন্দোলন সংগ্রাম বা রেভলিউশনে সাংস্কৃতিক একটা পরিমণ্ডল, সাংস্কৃতিক কর্মীদের সংস্কৃতির একটা বড় ভূমিকা থাকে। পৃথিবীর কোনো রাজনৈতিক, আমরা কিন্তু 24-এও দেখেছি, হ্যাঁ, রাজনৈতিক আন্দোলন বা সংগ্রাম সাংস্কৃতিক আন্দোলন বা বিপ্লব ছাড়া সেটা কখনো সুসম্পন্ন হয় না। এবং সে কারণে আমরা দেখেছি যে পৃথিবীতে সে রুশ বিপ্লবের কথা বলেন, চায়না বিপ্লবের কথা বলেন, কিউবা বিপ্লব, ভিয়েতনাম, সব দেশেই সে দেশে বিপ্লব পর সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্য। তা আমাদের দেশের সমস্ত আন্দোলনে, আপনার ভাষা আন্দোলনে দেখেন লেখক, কবি, সাহিত্যিক, শিল্পীদের একটা বড় ভূমিকা। তখন যদি সেই সময় যদি সেই আমার ভাইয়ের রক্তের আঙ্গন 21 ফেব্রুয়ারি গান না গাওয়া হতো, হ্যাঁ, তারপরে আরো যে আমি আজ কবিতাটা মাহমুদুর রহমান মাহবুবুর রহমানের সেই কবিতাটা যে আমি আজ ফাঁসির দাবি নিয়ে এসেছি, হ্যাঁ। তো এই যে, এবং আলাউদ্দিন আজাদের কি শহীদ মিনার ভেঙেছে, তা মানে ভাষা এরকম কি হয়েছে, 7 কোটি পরিবার এখনো দাঁড়িয়ে আছে, এরকম যে 90-তেও আমরা দেখেছি সেই কবিতাটা। এবং আমাদের আপনার যদি 69-এর গণ আন্দোলনের কথা বলেন, 71-এর মুক্তিযুদ্ধের কথা বলেন, কবিতা, গান, সাংস্কৃতিক কর্মীদের আন্দোলনের একটা ভূমিকা ছিল। তেমন এরশাদ বিরোধী আন্দোলনেও সেই সময় সমৃদ্ধ সাংস্কৃতিক জোট, কবিতা পরিষদের একটা বড় ভূমিকা ছিল, চারুকলা ছাত্রদের ভূমিকা ছিল। যেরকম আপনার 14 ফেব্রুয়ারি যখন গুলি খেয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মারা গেল, হ্যাঁ, সেই সময় চারুকলার ছাত্ররা একটা ব্যানার নিয়ে আসলো যে এ লাশ
রাখবো কোথায়, এই লাশ আমরা এবং রাখবো কোথায়? কি সেন্সেশন ক্রিয়েট করলো। তেমনি এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সময় এই যে চারুকলার যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা যখন স্বৈরাচারের প্রতীক হিসাবে যে কুমির, হাঙর, বাঘ এগুলোকে তৈরি করা হলো প্রতীক হিসেবে, তখন সেটা আন্দোলনকে অনেক বেশি প্রাণ দিল, অনেক প্রাণিত বেশি করলো। সারা জাগলো, মানুষকে অনেক বেশি আলোড়িত করলো, যার কারণে মানুষকে আমরা স্পর্শ করলো। হ্যাঁ, এবং সেই কারণে আমরা দেখেছি যে এরশাদ বিরুদ্ধে আন্দোলনের সময় এটা এই শোভাযাত্রা, এই সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেক ভূমিকা পালন করেছে। আবার আপনি দেখেন যে এই যে 15 বছরের যে স্বৈরাচার ছিল, যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, হ্যাঁ, যে দিনের ভোট রাতে করেছে, বুঝতে পেরেছি, হ্যাঁ, ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় নাই, আমি আর ডামি নির্বাচন করেছিল, তারাও কিন্তু ওই যে চারুকলার যে শোভাযাত্রা, সেটাকে তারা তাদের ক্ষমতার কুক্ষিগত করেছিল। সেটাকে দিয়ে তারা কিন্তু প্রতিপক্ষকে দমনের জন্য প্রতিপক্ষের নানা প্রতিকৃতি তৈরি করেছিল, কিন্তু সাধারণ মানুষকে ভয় দেখিয়ে সাধারণ মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু 24-এর যে 5ই আগস্টে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন আকাঙ্ক্ষা, নতুন বৈষম্য মুক্ত বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধের যে মূল ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, অর্থাৎ শোষণমুক্ত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্নকে ধারণ করেই আমাদের এবারের যে শোভাযাত্রা, যদিও রাজনৈতিক কারণে সেটা নামকে কৌশলগতভাবে পরিবর্তন করা, পূর্বের জায়গায় ফিরে গেছে, পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, যে স্লোগানটা কি, ঐক্যতান ফ্যাসিবাদের অবসান। হ্যাঁ, তো এই যে স্লোগান দিয়ে যে আমরা আজকে যে এই শোভাযাত্রা করলাম, এই শোভাযাত্রায় আমি নিজে ছিলাম, আমাদের জাতীয় কবিতা পরিষদ অংশগ্রহণ করেছিল। তো এইটা একটি নতুন একটা স্বপ্ন আকাঙ্ক্ষার যে সৃষ্টি করেছে, নতুন বাংলাদেশের যে একটা শক্তি আমাদের মধ্যে তৈরি করেছে, সেটা আমরা আশা করি যদি আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি, আমরা অবশ্যই এই পয়লা বৈশাখ এই জাতির সার্বজনীন হয়ে উঠবে এবং পয়লা বৈশাখের বিরুদ্ধে, নববর্ষের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে এখনই রুখে দিতে হবে। জি, আমি একটু জানার পারবেন, আপনার কাছে একটু জানতে চাই যে কথাটি বলছেন সেই জায়গাটা থেকে যদি আসি, যে এটাকে আসলে রাজনীতিকরণ, আমরা এর আগেও দেখেছি যে রাজনীতি কেন এটার ভেতরে, সংস্কৃতির ভেতরে বারবার প্রবেশ করছিল, আসলে এটাকে আপনি কিভাবে দেখছেন? হাসান, রাজনীতি এবং সংস্কৃতি কিন্তু রিলেটেড বিষয়। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় আমাদের মতো দেশে, বা আমি যদি ফার্স্ট ওয়ার্ল্ডের কথাও বলি, সম্পর্কিত বিষয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যেটা হয়েছে আমরা জানি যে আমরা দেখি এই দল আসলে অন্যদের একটা, আমরা কিন্তু এর আগে শোভাযাত্রার মধ্যে বেগম খালেদা জিয়া, বিএনপির প্রধান, বিএনপি চেয়ারপারসনের প্রতিকৃতি কিন্তু দেখেছি ককটেল বোমা হাতে। তো সেটা কিন্তু রাজনীতিকরণের চেষ্টার অংশ। এই বছর আপনারা দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিকৃতি, এটা নিয়ে অনেক বাদ প্রতিবাদ আছে, আওয়ামী সমর্থকরা কথা বলছে। কিন্তু আমি যেটা বলতে চাই, এই উৎসবটা যেহেতু বাংলাদেশের বাঙালির, মানে পশ্চিমবঙ্গের হয় বা সারা ওয়ার্ল্ডে যেসব বাংলাদেশি মানুষ আছেন, বা একটা বড় ধরনের আমাদের বোধহয় একমাত্র সার্বজনীন সবচেয়ে বড়, তো এই উৎসবটাকে কি আমরা রাজনীতির বাইরে রাখতে পারি না? কারণ রাজনীতিকরণ যেটা হলে হয় কি, শাসক আসবে, শাসক যাবে, এইখানে সবার অংশগ্রহণ হচ্ছে কিন্তু, এবং এটা একটা বাঙালির সার্বজনীন উৎসবটাকে বিতর্কিত করলে যেটা হবে, রাজনীতিকরণ যেটা হবে, এটার বিতর্কের একটা প্রশ্ন ওঠে এবং অংশগ্রহণের তারতম্য হয়। ধরেন সব সমর্থক যারা আছে তারা সেখানে আসবেন না। আপনি যদি এরকম একটা কাজ করেন, তাহলে যেই রাজনৈতিক দলের বিপক্ষে কোনো একটা সেন্টিমেন্ট যায়, তারা কিন্তু ব্যথিত হচ্ছে। তো এই উৎসবটাকে বোধহয় রাজনৈতিকরণের বাইরে রাখলে ভালো, কারণ এটা একটা প্রাণের উৎসব আমাদের। কিন্তু আরেকটা জিনিস দেখবেন, শুধু তাই নয়, আমরা কিন্তু এইবারে যেটি দেখছেন, আপনি হয়তো দেখবেন যে একটা প্রতীক
পুড়িয়ে দেওয়ার জন্য পুড়িয়ে দেওয়া হয়েছে হয়েছে। মানে এই ধরনের রাজনীতিকরণকে আপনি কিভাবে দেখছেন? মানে এইটা নিরাপত্তার একটা বিষয় থাকে। আমি এই বিষয়টা আপনার কাছেও একটু জানতে চাইবো, মানে এইটাকে আপনি এক কথায় যদি একটু বলেন। আচ্ছা, মানে রাজনীতিকরণ যদি হয়, যে জন্য আমি এটার বিরুদ্ধে, তাহলে কোনো একটা গোষ্ঠী এটার সুফলটা পায়। তাদের সেন্টিমেন্টে আঘাত লাগবে, কোনো একটা গোষ্ঠী এটাতে আমোদিত হবে, তো এটা কিন্তু একটা ঝুঁকি তৈরি করে। আমরা যেটা বারবার বলছি যে সম্রাট আকবরের সময় থেকে এখনো পর্যন্ত কিন্তু বাঙালির এটা প্রাণের উৎসব, সবাই মানে সব ধর্মের মানুষ। তাহলে রাজনীতিকরণ করলে এখানে কোনো একটা গোষ্ঠী এটার বিপক্ষে কথা বলার সুযোগ পায়, প্রশ্ন ওঠে, বা এটার সার্বজনীন চরিত্র সেটা কিন্তু নষ্ট হচ্ছে। আপনি যেটা বললেন যে পোড়ানো হয়েছে, কোনো এক যারা চায় না যে এই প্রতিকৃতি থাকুক, তাদের কেউ হয়তো এসেছে, বা যে কেউ কোনো এক কেউ পাঠিয়েছে, তো এই বিষয়গুলো এই উৎসবের সঙ্গে না থাকলে আরো সুন্দর হতো বিষয়টা। জি, আমি আপনার কাছে ছোট্ট এক লাইনে, যদি আমি একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি, রাজনীতিকরণের বিষয়ে আপনি কি কিছু যুক্ত করতে চান কিনা? রাজনীতিকরণের বিষয়ে পারভিন আপা যেটা বললেন, আসলে সংস্কৃতির সাথে রাজনীতি, ধর্ম সব তো একসাথে জড়িত। আর এই বৈশাখের শোভাযাত্রা এটা যখন সর্বসাধারণের অনুষ্ঠান হয়ে যাচ্ছে, তখন তো রাজনীতি চলে আসবে। আপনি কাকে কোথায় বাধা দিবেন, এটা তো আর চারুকলার মধ্যেও সীমাবদ্ধ থাকে না। যেমন খালেদা জিয়ার যে এই ককটেল হাতে যেটা বেরিয়েছিল, সেটা আবার চারুকলা থেকে কিন্তু তৈরি করে নাই, সেটা দেখা গেছে ট্রাকে করে অন্য একটা জায়গা থেকে শোভাযাত্রা যুক্ত হয়েছে। করে এসেছে। সো এভাবে তো আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। যখন এটা সাধারণের অনুষ্ঠান হয়ে যাবে, তখন রাজনীতি আসবে, ধর্ম আসবে, সবই আসবে। ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি, আর কাউকে সুযোগ দিতে পারছি না। আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনা করার জন্য। দর্শক, এই ছিল আজকের আলোচনার আয়োজনের সারবস্তু। এ থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।